হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি অসমীয় মুভি কথা নদীর গল্পটাকে এক্সপ্লেন করব। এই মুভিতে 4 জন মায়ের গল্প দেখানো হয়েছে। এক সৎ মা তার সৎ মেয়ের সঙ্গে কি করবে, আরেক মা একটি ওটেঙ্গা নামক সবজি জন্ম দিয়েছে, সেটার সাথে ও কি করবে। আরেক মা তার মেয়ের এক অজগরের সাথে বিয়ে দিচ্ছে। আরেক মা তার কাকামশাইয়ের কথায় 3টি সন্তানকে বলি দেওয়ার পর 4র্থ সন্তানকে কি করে রক্ষা করার চেষ্টা করে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি লোক যার নাম কুনাই, সে তার নবজাতক শিশুকে পাশে রেখে মাটি খুঁড়ে তাকে সেই গর্তে জ্যান্ত পুঁতে দেয়। আরেকদিকে দেখি একটি মহিলা হেঁটে যাচ্ছে আর তার পেছন পেছন একটি ওটেঙ্গা নামে একটি সবজি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর এই মহিলাটির নাম হলো কেতকী। সিন তারপর চলে যায় এর পরের চরিত্রে। একটি মেয়ে নদীর ধারে নিজের মনে খেলা করছে, আর তখনই তার বাবা দেবীনাথ তাকে ডাক দেয়, এই তেজিমোলা আয়, এদিকে আয়। তেজিমোলা তারপর এক দৌড়ে তার বাবার কাছে চলে যায়। তারপর তাদের পাশে আমরা একজন মহিলাকে দেখতে পাই, আর ইনি হলেন দেবীনাথের দ্বিতীয় স্ত্রী স্নেহী, অর্থাৎ তেজিমোলার সৎমা। দেবীনাথ বাবু এবার কাজের জন্যে অনেক দূরে যাচ্ছেন, তাই তিনি তার বউকে বলেন, আমার অনুপস্থিতিতে মেয়েটার খেয়াল রেখো কিন্তু। আর এই কথা বলে তিনি চলে যান। তখন তেজিমোলা নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার সৎমাকে বলে, আচ্ছা মা, আমরাও নদীর ওপারে ঘুরতে যাব। আর তখনই স্নেহী তেজিমোলার গালে এক চড় দিয়ে বলে, অনেক দিবাস্বপ্ন দেখলি, এখন বাড়ি চল, অনেক কাজ পড়ে আছে। এরপর দেখি 3 জন লোক জঙ্গলের মধ্যে কি একটা যেন চেপে ধরে কাপড় দিয়ে বাঁধছে। তারপর সিন চলে আসে কেতকীর কাছে। আমরা দেখতে পাই কেতকী তার ঘরে ঢুকে জল পান করছে, আর তার পাশে এসে সেই ওটেঙ্গা সবজিটি দাঁড়িয়ে আছে। এরপর দেখি তেজিমোলা উঠোন ঝাড় দিচ্ছে। তখনই ওর এক বান্ধবী এসে বলে, এই তেজিমোলা চল না, জলপাই ফল তুলে আনি। তখন তেজিমোলা বলে, দাঁড়া না, মাকে জিজ্ঞেস করে আসি। আর যেই না তেজিমোলা ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, অমনি একটা লাঠি নিয়ে তেজিমোলাকে মারতে মারতে বলে, রান্না বাকি আছে, গরুকে খাবার দেওয়া হয়নি, কাপড় কাচতে হবে, আর বলে জলপাই ফল তুলতে যাবে। আর এই কাণ্ড দেখে ওই বান্ধবীটি এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখি সেই 3 জন লোক জঙ্গল থেকে কি একটা ধরে কাপড় দিয়ে বেঁধে নিয়ে আসছিল। তারপর সেটাকে গরুর গাড়িতে নিয়ে তুলল। সেই গরুর গাড়িতে একজন বসে আছে, আর উনি হলেন জগন্নাথ মহাজন। ওই পোটলাটাকে তারপর ধরাধরি করে জগন্নাথ বাবুর পাশে রেখে গরুর গাড়ি চলতে লাগলো, আর পিছন পিছন 4 জন চলতে লাগলো। আজ জগন্নাথ মহাজন বাবুর বাড়িতে তার মেয়ের বিয়ে, আর বিয়ে হবে জঙ্গল থেকে ধরে আনা এক অজগর সাপের সাথে। তারপর আমরা দেখি যেই পোটলাটাতে সাপটা আছে, এবার এটাকে হবু শাশুড়ি বরণ করে নিচ্ছে। আর ইনি হলেন জগন্নাথ বাবুর দ্বিতীয় স্ত্রী, এনার নাম হচ্ছে ধনেশ্বরী। আর বিয়ে কিন্তু এই দ্বিতীয় পক্ষের মেয়েরই। জানালা দিয়ে যেই মেয়েটি উকি মেরে দেখছে, এই সেই মেয়ে যার সাথে ওই অজগরের বিয়ে হবে। আর এই যে তেজিমোলার সৎমা স্নেহী, পূর্ণিমার রাতে চুল খুলে হেঁটে গিয়ে ঘাটের ধারে রাখা একটি নৌকাতে গিয়ে বসলো। আর তারপর আমরা দেখতে পাই নৌকাতে বসে থাকা এক দানবরূপী লোক নৌকাটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তারপর আমাদের ধনেশ্বরী দেবীকে দেখানো হয়, তিনি হবু জামাই অজগরের জন্য হাঁস নিয়ে এসেছেন। আর এই যে দেখছেন দরজার কাছে দাঁড়িয়ে 2 জন সাদা শাড়ি পরে, ইনি হলেন জগন্নাথের প্রথম স্ত্রী ও প্রথম মেয়ে। ধনেশ্বরী তারপর জগন্নাথের কাছে এসে বলে, কালকে সকালেই যেন রূপেশ্বরী ও চম্পাকে কোথাও যেন দিয়ে এসো, বিয়ের পরের দিন যেন আসে। ওরা যেন আমার মেয়ের বিয়ের সময় এ বাড়িতে উপস্থিত না থাকে। জগন্নাথ বাবু আর কি বলবেন, তিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে ঘুমিয়ে পড়লেন। এর পরের দৃশ্যে দেখছি কুনাই আবার আরেকটি শিশুকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলল।
এবার সকাল হলো। স্নেহি তেজিমলাকে এক লাথি মেরে ঘুম থেকে তুলল। বলল, ওঠ, কত কাজ পড়ে আছে। সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায়। তারপর দেখি স্নেহি ও তেজিমলা ঢেকি চালাচ্ছে। তখন তেজিমলা তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? তখন স্নেহি তার চুলের মুঠি ধরে বলে, বিয়ের সময় তোর বাপ বলেছিল যে রানী করে রাখবে, আর এখানে এসে তোর চাকর হয়ে গেছি। তবে তোর বাপ আসার আগে তুই আমার বশে এসে যাবি। আমি যা বলবো তুই তাই শুনবি। এই বলে মাটিতে একটা পোকা দেখতে পেয়ে ওই পোকাটাকে ধরে জোর করে তেজিমলার মুখে ঢুকিয়ে দিল। এর পরের সিনে আমরা দেখতে পাই কেতকী বসে বসে তাঁত বুনছে। ও খুব ভালো তাঁত বুনতে জানে। আর সেই তেজিমলার বাবা, যিনি বাণিজ্যের জন্য দূরে যাচ্ছিলেন, উনি এই গ্রামেই কেতকীর কাছে কাপড়ের অর্ডার নিতে এসেছেন। তারপর কেতকীর সাথে আলাপ পরিচয়ের পর দেবীনাথ বাবুর ওই ওটিঙ্গা সবজিটাকে চোখে পড়ে। উনি লক্ষ্য করেন যে কেতকী যেখানে যেখানে যাচ্ছে সবজিটাও ঠিক তার পেছন পেছন যাচ্ছে। এই দেখে দেবীনাথ বাবু অবাক হয়ে তার সাথে থাকা লোকটিকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো তো, এ কি জাদু নাকি? লোকটি তারপর ইশারা করে বলল, আরে এখানে নয়, পরে বলছি, চলুন চলুন। তারপর তারা গরু গাড়ি করে যেতে যেতে লোকটি দেবীনাথ বাবুকে বললেন, এই কেতকী 6 মাস হলো এই গ্রামে এসেছে। এই ওটেঙ্গা সবজিটাকে জন্ম দিয়েছে বলে সবাই ওকে ডাইনি বুড়ি বলে, আর ওর গ্রাম থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। তাই ও এই গ্রামে এসে বাস করে। গ্রামে কারোর সাথে খুব একটা মেশে না, কিন্তু ও খুব ভালো তাঁত বুনে। তারপর আমরা পরের সিনে দেখি ধনেশ্বরের মেয়ে, তার নাম হচ্ছে বনলতিকা। বনলতিকার বিয়ের আয়োজন খুব তোড়জোড় করে চলছে। চম্পার মা জগন্নাথ বাবুকে ডেকে বললেন, কেন এরকম অলক্ষণে কাজ করছো? তখন জগন্নাথ বাবু বলল, চম্পারও তো ওই একইভাবে অজগরের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু তখন তো কিছু হয়নি। আসলে এর আগেও জগন্নাথ বাবুর প্রথম পক্ষের মেয়ে চম্পার বিয়ে এক অজগরের সাথে হয়, কিন্তু সেই অজগরটিকে তখন ধরে আনা হয়নি। তখন অজগরটি নিজেই চম্পাকে বিয়ে করবার জন্য জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, এবং বাসর রাতের পরের দিন সকালে দেখা যায় যে ঘরে চম্পা ও অজগরটি ছিল সেই ঘরে চম্পা একা শুয়ে আছে, আর তার পুরো গায়ে গয়না ভরা, আর সাপটি ঘরে কোথাও নেই। আর এই লোভে পড়ে এখন ধনেশ্বরী তার মেয়েরও এবার অজগরের সাথে বিয়ে দিতে চায়। তারপর পরের সিনে আমাদের দেখানো হয় কেতকী যাচ্ছে দেবীনাথ বাবুর কাপড়ের অর্ডার দিতে, আর তার পেছন পেছন যাচ্ছে সেই ওটেঙ্গাটা। যেই লোকটির সাথে দেবীনাথ বাবু এসেছিলেন সেই লোকটির বাড়িতে গিয়ে কেতকী কাপড় দিল। লোকটি কেতকীর প্রাপ্য মজুরি তার হাতে দিল। এখন কেতকী সেই পয়সার থলিকে নাড়িয়ে দেখল মজুরি হয়তো একটু বেশি আছে। আর এদিকে দেখি স্নেহি বারান্দায় বসে আছে, আর তেজিমলা উঠোনে গোবর মাখছে। সেই সময় একজন বনলতিকার বিয়ের নেমন্তন্ন করতে আসে তেজিমলাকে। স্নেহি তেজিমলাকে জিজ্ঞেস করে, কিরে, যাবি নাকি বিয়েতে? তেজিমলা তখন নিষ্পাপ মনে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ যাব মা। তখন স্নেহি বলে, আয় তুই ঘরে আয়, দেখাচ্ছি মজা। স্নেহির এই রূপ দেখে ভয়ে ভয়ে উঠোনে নেমন্তন্নের পান সুপারি রেখে মহিলাটি চলে যায়। এদিকে দেখি দেবীনাথ বাবু বিহু নাচ দেখছেন। কেতকী সেখানে দেবীনাথ বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছে। কেতকী জিজ্ঞেস করে, বেশি মজুরি কেন দিয়েছ? তখন দেবীনাথ বাবু বলেন, যাতে আমাদের দেখা আবার হয়। এই কথা শুনে কেতকী একটু চমকে যায়। দেবীনাথ বাবু বলেন, তোমার ওটেঙ্গার ব্যাপারে কিছু কথা ছিল। এই কথা শুনে কেতকী পয়সার পোটলাটা রেখে চলে যাচ্ছিল। তখনই দেবীনাথ বাবু বলেন, আমি ব্যবসাদার, ব্যবসার জন্য আমার অনেক জায়গায় ঘুরতে হয়। আমি এইরকম অনেক আশ্চর্যের জিনিস দেখেছি যেগুলো একদম অবিশ্বাস্য। এই কথা শুনে কেতকী দাঁড়িয়ে যায়।
দেবীনাথ বাবু কেতকীকে বলেন, কেতকী তুমি আমাকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলো। তারপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কেতকী বারান্দায় মাথায় হাত দিয়ে কাঁদছে, আর তার পাশে সে উটেঙ্গা সবজিটা পড়ে আছে। কেতকীর স্বামী এসে তখন বলল, নে তোর কাপড় নে আর বেরিয়ে যা, একটি বাচ্চা তো চেয়েছিলাম, কোনো সবজি চাইনি। তখন কেতকী বলল, তো আমার কি দোষ বলো, তাহলে আমরা আরেকবার তো চেষ্টা করতে পারি। তখন তার স্বামী বলে, হ্যাঁ এবার উটেঙ্গা জন্ম দিয়েছিস, পরের বার লেবু দিবি। দরকার নেই আমার, তুই বেরিয়ে যা বলছি গ্রাম থেকে। আর যদি না বেরোস তাহলে এবার গ্রামের সব লোক ডেকে তোকে ডাইনি বুড়ি বলে ডাকবো। আর এরপরই কেতকী তার পুটলি নিয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে আসে। যখন কেতকী গ্রাম থেকে বেরিয়ে চলে আসে তখন ওই উটেঙ্গাটাও ওর পিছু পিছু চলে আসে। এইসব শুনে দেবীনাথ বাবু বললেন, হয়তো ওটার ভেতরে একটা রক্ত মাংসের শরীর আছে, যেটা তোমার শরীরের অংশ। হয়তো ভয়ে ও বেরোতে পারে না, বা হয়তো বেরোয় যখন তুমি খেয়াল করো না। তখন কেতকী বলে, ও তো আমার কাছে সব সময়ই থাকে, আমার চোখের সামনে থাকে, এক পলকও নড়ে না, তাহলে কি করে দেখতে পাবো না ও বের হলে? তখন দেবীনাথ বাবু বলেন, হয়তো তুমি ঘুমিয়ে থাকো, সেই সময় ও বের হয়। আর এইসব ভেবে দেবীনাথ বাবু একটি বুদ্ধি বার করলেন। উনি উটেঙ্গাটাকে একটি ঝুড়িতে রেখে তার চারিপাশে চালের আটা ছিটিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। যদি বাচ্চাটা উটেঙ্গা থেকে বেরিয়ে আসে তাহলে ওই আটার উপরে হাত পায়ের ছাপ পড়বে। এরপর দেখি অন্যদিকে স্নেহী থালা সাজিয়ে মাছ ডাল তরকারি দিয়ে ভাত খাচ্ছে, আর তেজিমলাকে একটি খালি থালা দিয়ে পাশে বসিয়ে রেখেছে। তারপর গভীর রাতে স্নেহী সেই দানবরূপী লোকটির সঙ্গে ঘাটের পাড়ে নৌকায় বসে গল্প করছে। লোকটি ওকে বুদ্ধি দিচ্ছে, স্নেহী তুই তেজিমলাকে বিয়ে বাড়িতে যেতে দে, আমার কাছে একটা উপায় আছে ওর থেকে মুক্তি পাওয়ার। কারণ তুই যতই চেষ্টা কর, দেবীনাথ বাবু বাড়ি ফিরলেই তেজিমলা ওকে সবকিছু বলে দেবে। তারপর পরের সিনে আমরা দেখতে পাই কোনাই নামে লোকটি আবার কুদাল দিয়ে গর্ত খুঁড়ছে। আর এই হলো মালতী, এরই স্বামী তার কাকাবাবুর কথা শুনে পরপর 3টি বাচ্চাকেই মাটিতে পুঁতে ফেলেছে। এবার এদের চতুর্থ সন্তান হয়েছে, আর এবার মালতী ঠিক করেছে আগে তার স্বামীকে বোঝাবে যে অনেক হয়েছে আর নয়। আর তার স্বামী যদি বোঝে তো ভালো, আর না হলে কাকাবাবুকে এবার খুন করবে। এর পরের দৃশ্যে দেখি যে দেবীনাথ বাবুর ঘুম ভাঙল, কিন্তু ঘুম থেকে উঠে দেখলো যে উটেঙ্গাটা বেরোয়নি। তখন দেবীনাথ বাবু বললেন, হয়তো উটেঙ্গাটা আমাদের সকল কথা শুনে নিয়েছে। তুমি এক কাজ করো কেতকী, তুমি তোমার জীবনের সবচেয়ে বেশি সুস্বাদু খাবার তৈরি করো, এমন খাবার যার সুগন্ধে যেন ঘর ম করে, আর ও যেন ওই উটেঙ্গা থেকে বেরিয়ে এসে খেতে বাধ্য হয়। এরা এসব কথোপকথন ঘরের ভেতরে দরজা বন্ধ করে করছিল, আর উটেঙ্গাটাকে বাইরে রেখে দিয়েছিল। এরপর তাদের কথা শেষ হবার পর দুজনে বাইরে বেরিয়ে এসে দেখে উটেঙ্গাটা সেখানে নেই। তারপর ওটেঙ্গাটাকে খুঁজে না পেয়ে কেতকী খুব রেগে গেল। তখন কেতকী দেবীনাথ বাবুকে সেখান থেকে চলে যেতে বলেন। তারপর আমরা দেখি স্নেহী তার মায়ের একটি শাড়ি নিয়ে তেজিমলার হাতে দিয়ে বলছে, নে এই শাড়িটা তুই বিয়ে বাড়িতে পরবি, আমার মাকে যেমন সুন্দর লাগতো তোকেও বিয়ে বাড়িতে কনের থেকে বেশি সুন্দর লাগবে, কিন্তু মনে রাখি সেই শাড়িটা যেন কিছু না হয়, এটা কিন্তু আমার মায়ের শাড়ি, যা যাবার জন্য তৈরি হয়ে নে, আমি শাড়িটা গুছিয়ে বেগে রেখে দিচ্ছি। এই বলে স্নেহী একটি ইঁদুর নিয়ে শাড়িটার সঙ্গে বেগে ঢুকিয়ে দিল, আর তারপর তেজিমলার হাতে ব্যাগটা ধরিয়ে দিল। এরপর আমরা দেখি ওই ওটেঙ্গাটা মাটিতে গড়িয়ে গড়িয়ে আরেকটা ওটেঙ্গা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। আর এদিকে আজকে বনলতিকার বিয়ে। তেজিমলা ওর মায়ের শাড়িটা নিয়ে ওর বিয়েতে এসেছে। তেজিমলা এসে বলল, কি রে, কি শুনছি এসব, তুই নাকি এক অজগরকে বিয়ে করছিস? উত্তরে বনলতিকা বলে, আরে না, উনি দেবতা, অজগরের রূপ নিয়ে এসেছেন।
তারপর সে তার সৎ বড় বোন চম্পার বিয়ে অজগরের সাথে হয়ে যে সোনার গয়না পেয়েছে সে ঘটনাটা সব খুলে বলল। এরপর বনলতিকা বলল, তুই এই শাড়ি পরবি নাকি বিয়েতে? তেজিমলা বলল, আরে না না মা, আমাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে, ওই শাড়িটা পরব। বনলতিকা শাড়ি পরে তৈরি হয়ে নিতে বলে তেজিমলাকে। তেজিমলা যেই না শাড়ির ব্যাগটা খুলল অমনি একটি ইঁদুর বেরিয়ে এলো, আর শাড়িটা বার করে দেখলো যে শাড়িটায় একটা জায়গায় ইঁদুর কেটে দিয়েছে। তেজিমলা সেটা দেখে কাউকে কিছু না বলে মন খারাপ করে হাতে শাড়িটা নিয়ে বুকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। তারপর আমাদের কুনাইকে দেখানো হয়, সে নৌকায় বসে আছে। আজকে ওর চতুর্থ সন্তানের 1 মাস পূর্ণ হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও কুনাই তার চতুর্থ সন্তানকে তার কাকার কাছে নিয়ে যাবে। কাকাই বলে দেবে এই সন্তানকে রাখবে নাকি হত্যা করবে। কিন্তু মালতী এবার তা হতেই দেবে না ঠিক করে নিয়েছে, তাই সে কিছুতেই যেতে রাজি হয় না। আর কুনাই নৌকায় বসে মালতী ও সন্তানের জন্য অপেক্ষা করছে। কুনাই মালতীকে বুঝায় যে আজ পর্যন্ত কাকা যা যা বলেছেন সেগুলো সবকিছুতেই আমার মঙ্গল হয়েছে। মালতী বলে, না, আমি ওনার কথা শুনে আমাদের বাচ্চার বলিদান দিতে পারবো না। এমনকি আমি আমার মেয়ের নামও ঠিক করে ফেলেছি, ওর নাম দেব ভাগ্যবতী। কুনাইকে অনেক বোঝায় যে চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমরা আমাদের মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। কিন্তু কুনাই কিছুতেই তার কথা শুনে না আর বলে, না, কাকা আমাকে খুব ভালোবাসে, কাকা কখনোই আমার খারাপ চাইতেই পারে না। তারপর মালতী তৈরি হয়ে নেয় আর সাথে একটা ধারালো দা নেয়। এবারও যদি কাকাবাবু এদের মেয়েকে মারতে বলেন তবে এবার কাকাবাবুকে হত্যা করবে। এদিকে দেখি ওটেঙ্গাটা যেখানে পড়েছিল সেখানে কয়েকজন এসে ওটেঙ্গা কুড়োতে কুড়োতে ওই ওটেঙ্গাটাকেও ঝুড়িতে নিয়ে চলে যায়। তারপর দেখি একটি মহিলা ওটেঙ্গাগুলোকে কাটছে আর গরম জলে সেদ্ধ করতে দিচ্ছে। এই সব দেখে ওই ওটেঙ্গাটা ঝুড়ি থেকে নেমে গিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যেতে থাকে, আর ওর পেছন পেছন মহিলাটাও যেতে থাকে। শেষে গড়িয়ে গড়িয়ে গিয়ে দেবীনাথ বাবুর পায়ের কাছে গিয়ে ঠেকে। তখন দেবীনাথ বাবু ওটেঙ্গাটা হাতে নিয়ে বলেন, বা দেখতে তো খুব ভালো লাগছে, তো সবজিটা কি আমি নিতে পারি? মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ নাও, নিয়ে রান্না করে খাও। এদিকে দেখি তেজিমলা শাড়িটা বুকে জড়িয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর স্নেহী ঢেকির উপরে বসে ঢেকি এমনভাবে পরিষ্কার করছে দেখে মনে হচ্ছে সে কোনো অস্ত্রে ধার দিচ্ছে। এরপর তেজিমলাকে দেখে বলে, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি কেন? তখন তেজিমলা শাড়ি দেখিয়ে বলে, মা, আমি কিছুই করিনি, ইঁদুর করেছে। তারপর কিছু না বলে শাড়িটা নিয়ে ঘরের মধ্যে চলে যায়। দিকে দেখি কেতেকি চুপ করে বসে কাঁদছে। তখন দেবীনাথ বাবু ঝোপের আড়াল থেকে সেই ওটেঙ্গাটাকে বলল, যা ঘরে যা। তখন সে গড়িয়ে গড়িয়ে ওর মায়ের দিকে এগিয়ে আসে, আর কেতেকি লক্ষ্য করে ছুটে আসে ওর দিকে। এদিকে দেখি কুনাই ওর বউ মেয়েকে নিয়ে ওর কাকার কাছে গেছে। কাকা বাইরে এসে বাচ্চাটির মুখে ছুঁয়ে তারপর নিজের মুখে ছুঁয়ে বলে, তোমাদের এই হবে প্রথম সন্তান, নিয়ে যাও, নিয়ে গিয়ে বড় করো, এ হবে তোমাদের গর্বের বিষয়। এই বাচ্চা যেহেতু তোমাদের সৌভাগ্য আনবে তাই এর নাম হবে ভাগ্যবতী। এই কথা শুনে মালতী অবাক হয়ে গেল, আর তার হাত থেকে ওই দাটা পড়ে গেল, যে দাটা এনেছিল কাকাকে মারার জন্য। তারপর কাকা বলে, তোমরা যদি জানতে চাও যে তোমাদের আগের বাচ্চাগুলোকে কেন মরতে হয়েছে, তাহলে যেখানে বাচ্চাগুলোকে মাটি দিয়েছ সেখানে আজ রাতে গিয়ে দেখো, কারণটা বুঝতে পারবে। আর এবার এলো সেই রাত, যেই রাতে 4টি মা ও সন্তানের ভাগ্য ঘুরে যাবে। এদিকে দেখি বনলতিকার বিয়ে হচ্ছে জঙ্গল থেকে ধরে আনা সেই অজগরের সাথে।
আরেকদিকে দেখি কুনাই ও মালতী এসেছে বাচ্চাগুলো মেরে ফেলার রহস্য জানার জন্য। আরেকদিকে দেখি কেতকী তার জানা সবচেয়ে সুস্বাদু খাবার তৈরি করছে তার সন্তানের জন্য। তারপর খাবার তৈরি করে একটি থালাতে খাবার সাজিয়ে রাখে ওটেঙ্গার ভেতরে থাকা সন্তানের খাবার জন্য। আর এদিকে দেখি স্নেহী বসে বসে মায়ের শাড়িটাকে টুকরো টুকরো করছে আর আগুনে পোড়াচ্ছে আর কাঁদছে। এদিকে বনলতিকার বিয়ের অনুষ্ঠান চলছে, আর ওর মা তার মেয়ের বাসর ঘর যেখানে হবে তার ঠিক দরজার সামনে তার নিজের ঘুমানোর জন্য খাট পাচ্ছে। আরেকদিকে কুনাই ও মালতী বসে অপেক্ষা করছে জঙ্গলের মধ্যে। বনলতিকা বসে আছে খাটের উপর, আর পাশে নিচেই সেই অজগরের খাঁচা রাখা আছে। বনলতিকা ওর মাকে বলছে, মা আমার খুব ভয় লাগছে। ওর মা বলে, নিজের স্বামীকে দেখে কেউ ভয় পায় নাকি? ও তোকে যা দেবে লজ্জা করবি না, সব নিয়ে নিবি। আর মাথার টিকলিটা যেন চেয়ে নিতে ভুলে যাস না। চম্পাকে কিন্তু টিকলি দেয়নি। আর ভয় কিসের, আমি তো বাইরে তোর ঘরের পাশে শুয়ে থাকবো। এই বলে সাপের খাঁচার মুখ খুলে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বাইরে ধনেশ্বরী শুয়ে পড়ল। আর বনলতিকাও ভয়ে ভয়ে বিছানায় শুয়ে পড়ল। আরেকদিকে দেখি তেজিমলাকে রাতের বেলা ঘুম থেকে তুলে ঢেকির কাছে কাজ আছে বলে স্নেহী নিয়ে আসে। বলে, তুই আমার মায়ের শাড়িটাকে ইঁদুর দিয়ে কাটিয়ে নষ্ট করে দিয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। তেজিমলা বারবার বলে, মা আমি কিছুই করিনি, যা করার ওই ইঁদুরটাই করেছে। কিন্তু স্নেহী ওর একটা কথাও শুনে না, জোরে জোরে ঢেকি চালাতে থাকে। ঢেকি চালাতে চালাতে এক পর্যায়ে তেজিমলার হাতের উপরেই ঢেকিটা চালিয়ে দেয়। তারপর তেজিমলা চিৎকার করতে করতে বলে, মা আমার হাত ভেঙে গেছে। তখন স্নেহী বলে, তোর আরেকটা হাত আছে তো, সেই হাত দিয়ে কাজ কর। তারপর আরেকটা হাত দিয়ে যখন কাজ করে তখন স্নেহী আরও জোরে জোরে ঢেকি চালিয়ে ওর আরেকটা হাতও ভেঙে দেয়। তখন স্নেহী বলে, তুই আমার মায়ের শাড়ি নষ্ট করেছিস, কাজ তো তোকে করতেই হবে। হাত দুটো ভেঙে গেছে তো কি হয়েছে, এবার পা দিয়ে কাজ কর। তারপর যখন পা দিয়ে ধান ভাঙতে লাগলো তেজিমলা, তখন আস্তে আস্তে ওই দুই পাও ভেঙে দিল স্নেহী। এরপরেও স্নেহীর শান্তি হলো না। এবারে তেজিমলার মাথাটাকে ঢেকির নিচে রেখে ঢেকি চালাতে লাগলো, আর তারপর মাথাটাকেও গুড়িয়ে দিল। এদিকে ধনেশ্বরী স্বপ্ন দেখতে লাগলো যে তার মেয়ে সারা গায়ে গয়না পরে দাঁড়িয়ে আছে। এদিকে বনলতিকা ঘরের ভেতর থেকে ওর মাকে বলছে, মা সাপটা আমার পায়ের কাছে চলে এসেছে। ধনেশ্বরী তখন ঘুমিয়ে ঘুমিয়ে বলে, চিন্তা করিস না, জামাই তোকে নূপুর পরাচ্ছে। তারপর বনলতিকা বলে, মা এবারে আমার কোমরের কাছে চলে এসেছে। তখন ওর মা বলে, জামাই তোকে কোমর বন্ধনী পরাচ্ছে। আর এই করতে করতে সাপটা ততক্ষণে বনলতিকাকে পুরো পেঁচিয়ে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই কুনাই ও মালতী জঙ্গলে বসে আছে, আর তখন হঠাৎ মালতীর প্রথম সন্তান মাটির নিচ থেকে উঠে চিৎকার করে বলে, আমার যখন 15 বছর বয়স হতো আমি আমার বাবাকে মেরে ফেলতাম। তারপর দ্বিতীয় সন্তানটি বলে ওঠে, কাকার কথা না শুনে যদি আমাকে না মারতো তাহলে আমি 14 বছর বয়সে বাবাকে চাকু দিয়ে মেরে ফেলতাম। তারপর তৃতীয় সন্তানটি বলে ওঠে, আমাকে না মারলে 18 বছর বয়সে সবকিছু চুরি করে নিয়ে বাবাকে আমি বিষ খাইয়ে দিতাম। এসব শুনে এবার মালতী বুঝতে পারে যে কেন তার কাকাবাবু বাচ্চাগুলোকে মারতে বলেছিল। এদিকে দেখি কেতকী শুয়ে আছে, আর সেই উটেঙ্গা সবজিটি থেকে একটি শিশু বেরিয়ে এসে হাত পা নাড়ছে। তারপর কেতকীর তৈরি করা খাবারের দিকে এগিয়ে গিয়ে খাবারটা খাচ্ছে বসে বসে। দেবীনাথ ওই ঘরের দরজার বাইরেই ছিলেন। তারপর চুপ করে এসে ওই উটেঙ্গা সবজিটাকে আগুনে পুড়িয়ে ফেললেন।
তারপর কেতকীকে বললেন, যাও তোমার মেয়ের কাছে যাও। এদিকে স্নেহী তেজিমলার মৃতদেহটিকে টেনে নিয়ে এসে দাঁড়ালো, আর এখানে সেই দানবরূপী লোকটিও দাঁড়িয়েছিল। তারপর লোকটি স্নেহীকে একটি কোদাল দিল, কিন্তু আশ্চর্য, লোকটি শুধু পাশে বসেই থাকলো, আর স্নেহী একাই গর্ত খুঁড়ে মৃতদেহটিকে মাটি চাপা দিয়ে দিল। তারপর আমরা দেখতে পাই কোথাও কেউ নেই, অন্ধকারে লোকটি মিশিয়ে গেল। আসলে স্নেহী কিজিওফেনি রোগে আক্রান্ত। এদিকে কেতকীর জীবনে এক নতুন সকাল এসেছে। ও ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকলো, আর দেবীনাথ বাবু বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে ধনেশ্বরীর বাড়িতে সকালে বাড়ি ভর্তি লোক সব খাটের নিচে বসে থাকা অজগরকে বার করার চেষ্টা করছে। সাপটাকে বার করে তার পেট কেটে দেখে বনলতিকার হাত, আর বুঝতে কিছু বাকি রইল না। ওদিকে কুনাই ও মালতী এদের মেয়েকে নিয়ে খুব সুখে আছে, আর এদিকে দেখি তেজিমলাকে যেখানে পুঁতে দিয়েছিল সেখান থেকে একটি নতুন গাছের শিকড় বড় হতে থাকে। আসলে তেজিমলা এখনো ওর বাবার জন্য অপেক্ষা করছে, ওর বাবাকে সবকিছু বলার জন্য। আর এই দৃশ্যেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়।